আমাদের পর্যায় সারণী লাস্টের দিন আমরা একটা পর্যায় সারণীতে কোনো একটা মৌলের অবস্থান নির্ণয় মানে গ্রুপ আর পর্যায় নির্ণয় সেই জিনিসটা দেখছিলাম। আজকে একটা কোশ্চেন দিয়ে শুরু করতেছি, সেটা হচ্ছে এই পর্যায় সারণীর মূল ভিত্তিটা কি সেইটা ব্যাখ্যা করতে বলে। তো নর্মালি ওই যে ওই প্রথমে ওর নাম কি, ওই যে মেন্ডেলিভ তার পর্যায় সারণীর মূল ভিত্তি হিসেবে নিয়েছিল পারমাণবিক ভরকে। পরবর্তীতে মোসলে আবার সেটাকে পারমাণবিক সংখ্যা দিয়ে কনভার্ট করছিল। যে তো অনেকদিন এটাই প্রচলিত ছিল যে পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো পরবর্তীতে ওইটাকেও আরো বেটার ভাবে বললে, যে পারমাণবিক সংখ্যা দিয়ে না বলে ওইটাকে ইলেকট্রন বিন্যাস দিয়ে বললে আরো বেশি এক্সাক্ট হয়। তো সেইটাই একটু দেখবো আমরা। এটা কোশ্চেন আকারে ঘ নাম্বারের জন্য আসে। আর যদি ঘ নাম্বার এই কোশ্চেনটা আসে তাহলে ওই বইয়ে যেভাবে ওই জিনিসটা লেখা আছে ওভাবে লিখে দিলেই হবে, ফুল মার্ক পাওয়া যাবে। তো আমি আবার একটু বলে দিচ্ছি। আচ্ছা, বইয়ের পেজ নাম্বারটা হচ্ছে ওই 68। পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলে দিচ্ছি কিভাবে লিখবি বা কোনটুকু লিখবি আমি বলে দিচ্ছি। তো এই ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি, এটা যদি এভাবে বলতে চাই, ধর কিছু রিজন যদি আমরা বলি, যে একটা হচ্ছে যে এই ইলেকট্রন বিন্যাস দিয়েই আমরা পর্যায় সারণীতে একটা মৌলের এর মাধ্যমেই পর্যায় সারণীতে কোন মৌলের গ্রুপ ও পর্যায় নির্ণয় করা যায়। এটা হচ্ছে একটা রিজন যে আমরা পর্যায় সারণীতে কোন মৌলের অবস্থান নির্ণয় করতে গেলে তার ইলেকট্রন বিন্যাস দিয়েই বলতেছি, এটা একটা। তারপরে হচ্ছে তোরা চাইলেই এটা লেখার পর একটা উদাহরণ দিয়ে দিতে পারিস যে সেটা আমরা কিভাবে করতেছি। ওকে, তো এখন হচ্ছে এর পরেরটা যেটা, সেটা ধর আমরা একটা পর্যায় সারণীতে যদি একটা গ্রুপের মধ্যে যতগুলো মৌল আছে তাদের ইলেকট্রন বিন্যাস যদি দেখি, ধর এভাবে যদি বলি যে একই গ্রুপের সকল মৌলের সর্ববহিস্থ শেলের। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস হাসিব? আছি আলহামদুলিল্লাহ। সর্ববহিস্থ শেলের ইলেকট্রন বিন্যাস একই রকম। ইলেকট্রন বিন্যাস একই রকম। যেমন এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি যে গ্রুপ 1 এর কথা যদি চিন্তা করি, যে গ্রুপ 1 এখানে আছে হাইড্রোজেন, হাইড্রোজেনের 1s1, তারপর হচ্ছে লিথিয়াম 1s2 2s1, তারপর হচ্ছে সোডিয়াম 1s2 2s2 2p6 3s1। এভাবে যদি আমরা আরো যাইতে থাকি, সোডিয়ামের পর পটাশিয়াম, সবগুলো লাস্টে, যেমন পটাশিয়ামটাও লিখে ফেলি, পটাশিয়াম যদি লিখি তাহলে 1s2 2s2 2p6 3s2, সরি হ্যাঁ 3s2 3p6 4s1।
ওকে, এইরকম সবগুলা লাস্টের শেলে ইলেকট্রন বিন্যাসে এস একটা এস উপস্তর আছে এবং সেটাতে একটা করে ইলেকট্রন আছে। তো এটা গেল গ্রুপ 1। এরকম যদি আমরা গ্রুপ 17 দেখি, ধর গ্রুপ 17, তাহলে ওটার মধ্যে ফার্স্টে আছে ফ্লোরিন, যেটা হচ্ছে 9, সেটা হচ্ছে 1s2 2s2 2p5। এরকম ক্লোরিন যেটা, সেটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5। এভাবে পরপর যত নাম্বার সবগুলা লাস্টের শেলের সর্বশেষ যে কক্ষপথটা আছে, যেমন এখানে 2 নাম্বার কক্ষপথ, তার এস আর পিতে 2টা আর 5টা করে ইলেকট্রন আছে, সবগুলাতে এই অবস্থা। তো এখান থেকেও তাইলে আমরা একটা ডিসিশনে আসতে পারি যে ইলেকট্রন বিন্যাস দিয়ে মেইনলি গ্রুপগুলো নির্ধারিত হচ্ছে, এরকম একটা ব্যাপার যে সে কোন গ্রুপে থাকবে। আবার এটাও আমরা জানি যে দুইটা যদি ভিন্ন গ্রুপ হয় তাইলে দেখতেই পারতেছি ভিন্ন গ্রুপে অবস্থানের রিজন হচ্ছে তাদের বাইরের শেলে ইলেকট্রন বিন্যাস সেম হচ্ছে না। আচ্ছা, এখন আবার এই যে ইলেকট্রন বিন্যাসের কারণেই একই গ্রুপে যাদেরকে স্থান দিছি তাদের ধর্মগুলো একই রকম। যেমন ধর গ্রুপ 1-এ যে মৌলগুলো আছে এদের সবার বাইরে একটা করে ইলেকট্রন থাকার কারণে এরা চাইলে এই একটা ইলেকট্রনকে সহজে ছেড়ে দিতে পারে। এই একটা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে তারা ধনাত্মক আয়নে পরিণত হইতে পারে। যেমন যদি আমরা হাইড্রোজেনের কথা চিন্তা করি, তাইলে হাইড্রোজেনের ব্যাপারটা বাদ দিই, হাইড্রোজেন নিয়ে পরে একটু বলবো। এ ধর সোডিয়ামের কথা যদি বলি, যেটা আমাদের সবচেয়ে জানা একটা মৌল, যে সোডিয়ামের বাইরে একটা ইলেকট্রন আছে, সে কি করতে পারবে, ওই একটা ইলেকট্রনকে সে ছেড়ে দিতে পারবে, ছেড়ে দিয়ে সে সোডিয়াম প্লাস হয়ে যেতে পারবে। এই কাহিনীটা এরা সবাই করতে পারবে। এরকম পটাশিয়াম তার বাইরের একটা ইলেকট্রনকে ছেড়ে দিতে পারবে, ছেড়ে দিয়ে সে এইখানে পটাশিয়াম প্লাস হইতে পারবে, এই বাইরের শেলের ইলেকট্রনগুলো ছেড়ে দিচ্ছে। তার মানে এই যে তারা বাইরের শেলের ইলেকট্রনগুলোকে ছেড়ে দিয়ে একক ধনাত্মক আয়ন উৎপন্ন করতেছে, এগুলাকে আমরা একক ধনাত্মক আয়ন বলি। তো এই কারণে এরা ধাতব ধর্ম দেখাচ্ছে, মানে ধাতুর বৈশিষ্ট্য এটা যে একটা ইলেকট্রন দান করে দিতে পারবে। একইভাবে এই গ্রুপ 17-তে যারা আছে এদের সবার বাইরে অষ্টক পূর্ণ করার চেষ্টা করে তারা। তো এই সবার বাইরে শেলে 7টা করে ইলেকট্রন আছে, তো তারা চাইলে এই যে ধাতুর এই ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলো গ্রহণ করতে পারে। তাহলে ফ্লোরিন কি করতে পারে, ফ্লোরিন এরকম বাইরের শেলের একটা ইলেকট্রন নিয়ে, যদি ফ্লোরিনের কথা বলি, এই ফ্লোরিন বাইরে আরো একটা ইলেকট্রন নিবে সে, এই যে এখানে যে 2s2 2p5 ছিল, সে আর একটা ইলেকট্রন নিয়ে সে f মাইনাস, আই মিন এটাকে 6 বানায় ফেলবে, 2p6, মানে এটার গঠনটা তখন এরকম হয়ে যাবে 1s2 2s2 2p6 হয়ে যাবে। আর এখানে আগে এটা ছিল 1s2 2s2 2p5, তো এটা থেকে এই অবস্থায় চলে যাবে। একইভাবে ক্লোরিনও এটা করতে পারবে। ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে Cl মাইনাস উৎপন্ন করতে পারবে, এই ক্ষেত্রেও তার বাইরের শেলে 8টা ইলেকট্রন হয়ে যাবে। এবং এই যে একটা ইলেকট্রন সে গ্রহণ করতে পারে, এইটা হচ্ছে তাদের অধাতু হিসেবে তারা ধর্ম দেখায়। এই ইলেকট্রন গ্রহণ করতে পারার ধর্মটা অধাতব ধর্ম। তো এই গ্রুপে যারা আছে তারা সবাই এরকম একটা করে ইলেকট্রন নিতে পারবে। এরকম যদি আমরা গ্রুপ 16-এর কথা চিন্তা করি, যেখানে অক্সিজেন আছে, তো অক্সিজেন আছে, সালফার আছে, ওদের বাইরের শেলে হচ্ছে এই যে এইখানে যেমন অক্সিজেনের ক্ষেত্রে এটা 2s2 2p4 হবে, সালফারের ক্ষেত্রে এটা হবে 3s2 3p4। তার মানে ওরা 2টা করে ইলেকট্রন নিতে পারবে। এরকম অক্সিজেন 2টা করে ইলেকট্রন নিয়ে O2 মাইনাস হইতে পারে, সালফার 2টা করে ইলেকট্রন নিয়ে S2 মাইনাস হইতে পারে। মানে এরকম দ্বি ধনাত্মক ঋণাত্মক আয়নে দ্বি ঋণাত্মক আয়নে পরিণত হইতে পারবে। আচ্ছা, তো এই যে যা দেখতেছি আমরা, এই কোনো একটা মৌল যে কিরকম ধর্ম দেখাবে সেটাও নির্ভর করতেছে তার ইলেকট্রন বিন্যাসের উপরেই। আর এই ইলেকট্রন বিন্যাসের কারণেই একই গ্রুপে একই টাইপের মৌলগুলা পড়ে গেছে। তো সব কিছু জাজ করলে আমরা ফাইনাল এই ডিসিশনটা দিতে পারি যে তার মানে পর্যায় সারণীর মূল ভিত্তিটা ইলেকট্রন বিন্যাস থেকেই আসছে। তো এই কোশ্চেনটা আসলে এই বইয়ে যেরকম আছে এরকম ছোট্ট কিছু উদাহরণ দিয়ে বলে দিবি, বা বইয়ে যেভাবে লেখা আছে ওটা লিখলেই হবে। আচ্ছা, এইবার আসি পর্যায় সারণীতে কিছু ব্যতিক্রম আছে।
আচ্ছা, এটা আমি একটু পর্যায় সারণীটার সামনে আনি। 68 আর 69। ওকে, পর্যায় সারণীতে কিছু ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমের একটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। এই হাইড্রোজেনকে কোথায় অবস্থান দেওয়া হবে সেটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মতভেদ আছে। তো মতভেদটা কি জন্য? হাইড্রোজেনকে তো নর্মালি আমরা গ্রুপ একে স্থান দিছি কিসের উপর বেস করে, যে ওর ইলেকট্রন বিন্যাসটা এরকম যে লাস্টে হচ্ছে 1s1, এই জন্য গ্রুপ একে স্থান দিছি। কিন্তু যদি এর আমরা বিভিন্ন রকম ধর্ম জাজ করতে যাই, তাইলে একটা কনফিউশনের মতো চলে আসে। ব্যাপারটা এরকম যে হাইড্রোজেন গ্রুপ একে দেওয়ার রিজনগুলো আগে বলি। যে সে একটা ইলেকট্রন ছাড়তে পারে, সে হাইড্রোজেন একটা ইলেকট্রন ছেড়ে এইচ প্লাস হইতে পারে। যেমন এই যে সোডিয়াম একটু আগে দেখালাম যে একটা ইলেকট্রন ছেড়ে এইচ প্লাস হয়েছে, এই Na প্লাস হয়েছে। এরকম পটাশিয়াম একটা ইলেকট্রন ছাড়তে পারে। তার মানে ক্ষার ধাতু, এদেরকে ক্ষার ধাতু বলা হয়। ক্ষার ধাতু যেরকম আচরণ করে, একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, এটা হাইড্রোজেনও দেখাইতে পারে। তো এটার কারণে তাকে গ্রুপ একই স্থান দেওয়া হয়েছে। আবার আরো কিছু যদি ব্যাপার চিন্তা করি, তার মানে যদি আমরা এবার গ্রুপ 17 সাথে তাকে মেলানোর চেষ্টা করি, মানে একটু আগে যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিনের কথা বলছিলাম, এই দিক দিয়ে যদি চিন্তা করি, তাহলে হাইড্রোজেনের সাথে ওদের অনেক কিছুর মিল আছে। যেমন যদি বলি যে ফ্লোরিন ক্লোরিন, এরা সবাই গ্যাস। ফ্লোরিন ক্লোরিন, অবশ্য ব্রোমিন তরল, তারপর আয়োডিন কঠিন, ওগুলা পরে আসতেছি। তো এদিক দিয়ে এরা কিরকম গ্যাস? এরা হচ্ছে দ্বিপরমাণু গ্যাস, মানে এরা সবাই প্রকৃতিতে F2Cl2, তারপরে ব্রোমিন Br2, আয়োডিন I2, এভাবে দুইটা পরমাণু এক জায়গায় হয়ে একটা অণু গঠন করে থাকে। আমরা জানি হাইড্রোজেনের সেম অবস্থা, হাইড্রোজেন H2 আকারে থাকে, আই মিন দুইটা হাইড্রোজেন একসাথে হয়ে অণু আকারে থাকে। তো এই দিক দিয়ে হাইড্রোজেনের ধর্মটা ওই ওই গ্রুপের সাথে মিলে যাচ্ছে, এই একটা। আরো হচ্ছে যে ওরাও অধাতু, হাইড্রোজেনও অধাতুর মতো। হাইড্রোজেন যেহেতু অধাতব ধর্ম আছে, আই মিন ওরা যেহেতু ওরা একটা ইলেকট্রন নিতে পারে, হাইড্রোজেনও কখনো কখনো যখন এই যে ধাতুর সাথে বিক্রিয়া করতে যায়, তখন হাইড্রোজেনে একটা ইলেকট্রন নিয়ে H মাইনাস হইতে পারে। তো এই ক্ষেত্রে এভাবে যদি চিন্তা করি, তাহলে আবার গ্রুপ 17 সাথে হাইড্রোজেনের ধর্মের মিলে যাচ্ছে। তার মানে হাইড্রোজেনকে গ্রুপ 1-এও স্থান দেওয়া যায়, আবার গ্রুপ 17-তে স্থান দেওয়ার মতো এনাফ যুক্তি আছে। তো এখন পর্যন্ত এটা নিয়ে বিতর্ক, এবং এই যে এটা হচ্ছে একদম লেটেস্ট। এই যে এখানে একটা ছোট্ট করে পর্যায় সারণী এই সাইডে দেওয়া আছে, যে পর্যায় সারণীটাকে এরকম বৃত্তাকার একটা আরেকটা পর্যায় সারণী চিন্তা করা হয়েছে, যেখানে হাইড্রোজেনের অবস্থানটা এই যে মাঝখানে দেওয়া হয়েছে, বুঝছিস? হাইড্রোজেনকে কোনো আলাদা জায়গায় না রেখে মাঝখানে স্থান দেওয়া হয়েছে। যদিও তোদের এখন এটা নিয়ে আর জানার দরকার নাই, তো আপাতত আমরা সব জায়গায় বা যত পড়াশোনা হবে। আচ্ছা শোন, ওই তো এখন এই যে হাইড্রোজেন, আমরা যত পড়াশোনা করব হাইড্রোজেনকে গ্রুপ একে ধরেই কাজ কাজ করবো আর কি। তাহলে এটা হচ্ছে একটা এই হাইড্রোজেনের অবস্থান নিয়ে পর্যায় সারণীতে একটা ব্যতিক্রম। হাইড্রোজেনের ধর্মটা বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষার ধাতুর সাথেই বেশি মিলে যাচ্ছে, এই জন্য এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আসি হিলিয়ামের অবস্থান। হিলিয়ামের অবস্থান নিয়ে আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে হিলিয়ামের নর্মাল যদি ইলেকট্রন বিন্যাসকে যদি আমি বলি পর্যায় সারণীর মূল ভিত্তি, তাহলে সেই অনুযায়ী 1s2 হইলে হিলিয়ামের অবস্থান হওয়ার কথা ছিল এই যে গ্রুপ 2-তে। কারণ গ্রুপ 2-তে যারা যারা আছে তাদের সবার বাইরে S2, হিলিয়ামের বাইরেও 1s2। এই গ্রুপ 2-তে যারা আছে, যেমন ধর বেরিলিয়াম, এর বাইরে হচ্ছে 2s2, ম্যাগনেসিয়াম এর বাইরে হচ্ছে 3s2, ক্যালসিয়ামের লাস্টের শেলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4s2, সবার বাইরে s2। তো হিলিয়ামের বাইরে 1s2। কিন্তু হিলিয়াম যদি আমি এখানে দিতে যাই, তাহলে যে প্রবলেমটা হয়, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এরা সবাই মৃৎ ক্ষার ধাতু, মানে হচ্ছে এরাও ক্ষার, কিন্তু এদেরকে পাওয়া যায় হচ্ছে মাটিতে, এই জন্য মৃৎ ক্ষার ধাতু বলা হয়। এবং ওরা এগুলা দুইটা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে তারা 2+ আয়ন গঠন করতে পারে। যেমন বেরিলিয়াম 2+ হয়, ম্যাগনেসিয়াম 2+ হয়,
ক্যালসিয়াম 2+ হয়। কিন্তু হিলিয়াম আবার নিষ্ক্রিয়, সে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করতে চায় না, সে সবসময় একা একা একটা বিচ্ছিন্ন পরমাণু হিসেবে থাকে। তো এই দিক থেকে সেন্স করলে যে এরা হচ্ছে ক্ষার ধাতু, এদের সাথে হিলিয়ামের ধর্মের মিল নাই। কিন্তু হিলিয়ামের সাথে গ্রুপ 18তে আর যারা আছে, যেমন ধর নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এদের সাথে আবার ওই হিলিয়ামের ধর্মের মিল আছে, কারণ এরাও সবাই নিষ্ক্রিয় গ্যাস। এই সেন্স থেকে যদি আমরা দেখি, তাইলে হিলিয়ামকে আমাদের ওই গ্রুপে অবস্থান দেওয়াটাই বেশি যুক্তিযুক্ত। তো এই কারণে হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাসের সাথে স্থান দেওয়া হয়েছে গ্রুপ 18তে। ওকে, এটা আর একটা ব্যতিক্রম। আর থার্ড ব্যতিক্রম হচ্ছে, এটা প্রথম দিন থেকেই বলে আসছি, এই যে ল্যান্থেনাইট সারি আর অ্যাক্টিনাইট সারি, এদেরকে আমাদের অবস্থান দেওয়ার কথা ছিল এই যে 7 নাম্বার এইখানে আর কি, এই যে 6 আর 7 নাম্বার পর্যায়ে, এই জায়গাটায় এই ল্যান্থেনিয়ামের পরে এদের সবাইকে এই একই জায়গায় বসানোর কথা ছিল। অ্যাক্টিনিয়ামের পরে এদের গুলাকে এই একই জায়গায় বসানোর কথা ছিল, কিন্তু আমাদের এই ক্ষেত্রে যেহেতু এটা একটা 2 ডাইমেনশনাল জিনিস, আমরা পারতেছি না, আর পর্যায় সারণীর মেইন সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, এজন্য এদেরকে আমাদের নিচে স্থান দিতে হয়েছে। তো এইটা পর্যায় সারণীর আরেকটা ব্যতিক্রম। তো এই পর্যায় সারণীর 3টা ব্যতিক্রম, এটা মাঝে মাঝে কোশ্চেন আকারে আসতে পারে, তো তখন এরা 3টা পয়েন্ট দিয়ে এই বর্ণনাটা দিয়ে দিবে। আচ্ছা, গেল। এইটুক নিয়ে কাদের কোনো কোশ্চেন আছে? এই কারো কোনো কোশ্চেন আছে? হাসিব, বুঝছিস? আচ্ছা, এবার আসি। হ্যাঁ, নিচে আচ্ছা আচ্ছা, ওই তোদের বইয়ে যেটা এই এটাকেও এখানে এনে দিছে, ব্যাপারটা একই, কোনো সমস্যা নাই। মানে LA থেকেই শুরু হয়ে এখানে সবগুলা তোদের বইয়ে এই LA আর অ্যাক্টিনিয়াম, মানে হচ্ছে ল্যান্থেনিয়াম আর অ্যাক্টিনিয়ামকেও এইখানে এনে দিছে, ওই জায়গাটা পুরাটাই ফাঁকা রাখছে। কিন্তু এখানেও জিনিসটা তাই মিন করতেছে যে এখানে ল্যান্থেনিয়াম আর অ্যাক্টিনিয়াম আছে, তারপর এদেরকে বাকিগুলাকে এখানে বসানো হয়েছে, কথা একই। আচ্ছা, এবার আসি মৌলের পর্যাবৃত্ত ধর্ম। যে আমাদের মোটামুটি পর্যায় সারণীর মানে আর কি বেসিক আইডিয়া শেষ। সবাই ওই যে পর্যায় সারণীর যে ছন্দটা দিছে ওটা কিন্তু মুখস্থ করে ফেলিস। আচ্ছা, এখন এই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, এইটা নিয়ে আমাদের এখন পড়া লাগবে। তো প্রথমে হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম কি জিনিস সেটা একটু বলে নিই। যে ধর কিছু ধর্ম একটা পর্যায়ক্রমে আবর্তিত হয়, মানে আর কি একটা ধর্ম আস্তে আস্তে হ্রাস পায় আর একটা ধর্ম বৃদ্ধি পায়, এরকম প্রত্যেকটা পর্যায়েই আমরা কিছু ধর্ম নিয়ে যদি জাজ করি, সেটা একটা নির্দিষ্ট অর্ডারে হয় বাড়তিছে অথবা কমতিছে, এভাবে পরিবর্তন হইতে থাকে। তো এই ধর্মগুলোকে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলি। আচ্ছা, তো এই পর্যায়বৃত্ত ধর্মের কিছু উদাহরণ তোদের বইয়ে দেওয়া আছে। তো প্রথমটা হচ্ছে ধাতব ধর্ম। যে একটা পর্যায়ে যদি আমরা বাম থেকে ডান দিকে যাইতে থাকি, আস্তে আস্তে মৌলগুলার ধাতব ধর্ম হ্রাস পাইতে থাকে, অধাতব ধর্ম বাড়তে থাকে। তো আমরা এরকম ধাতব ধর্ম নিয়ে প্রথমে যদি একটু বলি, তো আমরা ধাতু বলতে, মানে ধাতু যে ধর্ম দেখায় তাকে আমরা ধাতব ধর্ম বলি, ব্যাপারটা এরকম। তো ধাতু বলতে আমরা আগে যেগুলা পড়ে আসছি, যে ধাতু কাদের বলবো, যে ধাতু হওয়ার জন্য ধাতু চকচকে হবে, আঘাত করলে শব্দ হবে, আর হচ্ছে তাপ আর বিদ্যুৎ পরিবহন করতে পারে। এদেরকে আমরা চাইলে পিটিয়ে পাতে পরিণত করা যায়, এরকম ছিল। মানে এদেরকে চাইলে আমরা ওই তার বানাইতে পারবো একটা ধাতুকে, এরকম একটা অবস্থা। কিন্তু এই সংজ্ঞাগুলা, আচ্ছা অথই আরেকবার পর্যায়বৃত্ত ধর্মটা জিজ্ঞেস করছে। পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে এমন কিছু ধর্ম যেগুলো একটা পর্যায়ে নির্দিষ্ট অর্ডারে পরিবর্তন হচ্ছে। ধর এরকম হয় বাড়তিছে অথবা কমতিছে, এরকম। যেমন ধর আমরা যদি এই যে ধাতব ধর্ম নিয়ে বলতেছি, ধাতব ধর্মটা এই যে পটাশিয়াম, তারপরে ধর ক্যালসিয়াম, এই আস্তে আস্তে পটাশিয়াম থেকে ক্যালসিয়াম এই যত সামনের দিকে যাইতে থাকবো, ধাতব ধর্ম আস্তে আস্তে হ্রাস পাইতে থাকবে, অধাতব ধর্ম আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই যে একটা ধর্ম চেঞ্জ হচ্ছে একটা পর্যায়ে, এই টাইপের ধর্মগুলোকে আমরা বলি পর্যায়বৃত্ত ধর্ম। কথা কি বোঝা গেছে? এই সবাইকে বুঝছিস?
এভাবে ইয়া করতে পারিস, মানে সংজ্ঞাটা এভাবে লিখতে পারিস যে মৌলের যে সকল ধর্ম পর্যায় সারণী একটা পর্যায়ে পর্যায়ক্রমে আবর্তিত হয় সেসব ধর্মকে আমরা পর্যায়বৃত্ত ধর্ম বলি। ওকে, হ্যাঁ, আচ্ছা এবার আসি এই ধাতু হওয়ার জন্য, তার মানে আগের যে সংজ্ঞাটা ছিল সেটা অনুযায়ী যে ধাতু চকচকে হওয়া লাগবে, ধাতু শব্দ করবে, এরকম ব্যাপার স্যাপার ছিল, কিন্তু এই ব্যাপারটা সবসময় সত্যি না। যেমন ধর এমন কিছু আছে, যেমন ধর পারদ, এই পারদ হচ্ছে তরল, এটা আবার কিন্তু সে ধাতু। ওকে, তো তার মানে সে যদিও পারদ চকচকে, কিন্তু ওই আঘাত করলে সে শব্দ করতেছে না যেহেতু তরল। তো এই জন্য এখন ওই সংজ্ঞা দিয়ে আর ধাতু অধাতু যাচ করা হয় না। তো আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে ধাতু হবে সেই সব মৌল যারা এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন উৎপন্ন করতে পারবে, তো এদেরকে আমরা ধাতু বলবো। তাইলে ধাতব ধর্মটা কি হবে? ধাতব ধর্ম হবে যে ইলেকট্রন ত্যাগ করার যে প্রবণতা বা ইলেকট্রন ত্যাগ করার যে ধর্ম কোনো মৌলের, সেটাকে আমরা ধাতব ধর্ম বলবো। তো ধাতব ধর্মটা কিভাবে একটা পর্যায়ে চেঞ্জ হয়, আমরা যদি একই পর্যায়ে বা একই গ্রুপে, দুইটাই দেখবো আস্তে আস্তে। ধর আমরা প্রথমে একই গ্রুপে চিন্তা করি, ধর একই গ্রুপে যদি চিন্তা করি, এই যে হাইড্রোজেন, তারপর হচ্ছে লিথিয়াম, তারপর পটাশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এভাবে আসতেছি। তো উপর থেকে যদি নিচে যাই, আমি একটু লিখি বোর্ডে। তো ধাতব ধর্ম, হ্যাঁ, ওকে, এইটার সহজ কথায় ধাতব ধর্ম তাহলে কি, সেটা হচ্ছে কোন মৌলের পরমাণুর ইলেকট্রন ত্যাগের ধর্ম। আর হচ্ছে যে পরমাণুর বা যে মৌলের ইলেকট্রন ত্যাগের প্রবণতা যত বেশি বা যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে, যত বেশি তার ধাতব ধর্ম তত বেশি। তার মানে যে যত সহজে, কি বললি রে সাদিয়া, এই সাদিয়াকে অ্যাডমিট দে তো, হামিম, সাদিয়া কি জয়েন দিছে নাকি? যে মৌলে ইলেকট্রন ত্যাগের প্রবণতা যত বেশি তার ধাতব ধর্ম তত বেশি। তাহলে আমরা এই গ্রুপ 1 এর কথা যদি চিন্তা করি, এখন আসি ইলেকট্রন, একটা ইলেকট্রন বের করে নিয়ে আসবো কোনো একটা পরমাণু থেকে, সেটা কিভাবে বের করব আমরা? ধর এটা যদি একটা পরমাণু হয়, ধর এটা সোডিয়াম পরমাণু, আচ্ছা, বা লিথিয়ামটা আঁকলাম, এই প্রথমে দুইটা, তারপরে এই একটা। ওকে, তো এখন এই লিথিয়াম পরমাণুটাকে আমি লিথিয়াম প্লাস বানাই ফেলতে চাই, মানে এটা এখন লিথিয়াম, এটাকে বানাই ফেলবো লিথিয়াম প্লাস। তো সেটা যদি বানাইতে চাই, তার মানে আমার কি করা লাগবে, যে লিথিয়াম থেকে একটা ইলেকট্রন সরায়ে এটাকে আমি লিথিয়াম প্লাস বানাবো। এটা যদি বানাইতে চাই, তাহলে আমার এই লাস্টের ইলেকট্রনটা সরাই ফেলতে হবে। তো এই লাস্টের ইলেকট্রনটা সরায় বাইরে নিয়ে আসবো, এইটা আনতে বাধাটা কে দিচ্ছে আমাকে? এই ইলেকট্রনটাকে ধরে রাখছে কে? কে একজন বলতো একটু।
এই ইলেকট্রনটাকে ধরে রাখছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস পজিটিভ চার্জের, প্রোটন থাকে নিউক্লিয়াসে, সেই ইলেকট্রনটাকে ধরে রাখছে। তাইলে এই ইলেকট্রনটাকে বের করে আনতে পারবো সহজে এই নিউক্লিয়াস থেকে। ও যত দূরে থাকবে, নিউক্লিয়াস থেকে ও যত দূরে থাকবে তাকে তত সহজে বের করে আনতে পারবো। তাইলে আমি লিথিয়ামেরটা যত সহজে বের করতে পারবো, সোডিয়ামেরটা কি তার চেয়ে সহজ হবে না কঠিন হবে, কি মনে হয়? সোডিয়ামের ক্ষেত্রে সেটা আর একটু সহজ হবে, তাই না? কারণ সোডিয়ামের লাস্টের ইলেকট্রনটা আর একটু দূরে, কারণ আকার বাড়তিছে। তার মানে যত আমি এই যে উপর থেকে নিচের দিকে নামতেছি আস্তে আস্তে আকার বাড়তে থাকে একটা গ্রুপে। তার মানে বাইরের শেলের ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে দূরে চলে যেতে থাকে, এরকম একটা অবস্থা। নিউক্লিয়াস থেকে তার দূরত্ব বাইরে থাকে, সর্ববহিস্থ শেলের দূরত্ব বাড়তে থাকে। এর ফলে ইলেকট্রন সহজে বেরিয়ে আসতে পারে বা ইলেকট্রন ত্যাগ করা সহজ হয়। তাইলে কি মনে হয় যে এই একটা গ্রুপে যদি আমি উপর থেকে নিচের দিকে নামতে থাকি, ধাতব ধর্ম বাড়বে না কমবে? ধাতব ধর্ম, এই সবাই একমত? এই উপর থেকে যদি নিচে নামতে থাকি মানে ধাতব ধর্ম বাড়বে না কমবে? মানে ইলেকট্রন ত্যাগের প্রবণতা বাড়বে না কমবে? সবাই? আরে হইল না তো। ধাতব ধর্ম তো বাড়বে, ধাতব ধর্ম বাড়বে। রিজন হচ্ছে আকার আস্তে আস্তে বড় হচ্ছে, ধাতব ধর্ম বাড়ে উপর থেকে। হ্যাঁ, আস্তে 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 আকার বড় হচ্ছে পরমাণুগুলার। এর ফলে কি হচ্ছে, বাইরের শেলের ইলেকট্রনটা সহজে বের হয়ে আসতে পারতেছে। তার মানে ওই মৌলের ইলেকট্রন ত্যাগের প্রবণতা বাড়তিছে। যত নিচে নামতেছে আস্তে আস্তে ইলেকট্রন ত্যাগের প্রবণতা বাড়তিছে বা ইলেকট্রন সহজে ছেড়ে দিতে পারতেছে সে। তো এই কারণে একটা গ্রুপে আমরা উপর থেকে যতই নিচের দিকে আসব আস্তে আস্তে মৌলসমূহের ধাতব ধর্ম বৃদ্ধি পায়। তো এই কথাটাকে আমি এখানে লিখে দিচ্ছি যে একই গ্রুপে উপর থেকে নিচে আকার বৃদ্ধির সাথে সাথে পরমাণুর আকার বৃদ্ধির সাথে থাকে, কিন্তু পরমাণুর আকার বৃদ্ধি পাইতে থাকে। হ্যাঁ, উপর থেকে নিচে। ওকে শোন, এই একই গ্রুপে উপর থেকে নিচে পরমাণুর আকার বৃদ্ধির সাথে সাথে আমরা দেখতেছি উপর থেকে নিচে আমরা পরমাণুর আস্তে আস্তে আকার বাড়ে। পরমাণুর আকার বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াস থেকে সর্বশেষ সর্ববহিস্থ শেলের ইলেকট্রনের দূরত্ব বাড়তে থাকে। ওকে, এটা লিখ। নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ শেলের ইলেকট্রনের বা সর্ববহিস্থ শেলের দূরত্ব বাড়ে, ফলে ইলেকট্রন ত্যাগ করা সহজ হয়। সহজ হয় এবং ধাতব ধর্ম বৃদ্ধি পায়, এবং ধাতব ধর্ম বৃদ্ধি পায়। তাহলে এটা হচ্ছে একই গ্রুপে উপর থেকে নিচে নামলে
পরমাণুর আকার বাড়তে থাকবে, এর ফলে নিউক্লিয়াস থেকে বহিস্থ শেলের দূরত্ব বাড়তে থাকবে, আর ফলে ইলেকট্রন ত্যাগ করা সহজ হয়ে যাবে, কারণ ওই নিউক্লিয়াস ইলেকট্রনটাকে আর আগের মতো শক্তভাবে ধরে রাখতে পারবে না। আর ফলে ধাতব ধর্ম বাড়বে, কারণ আমরা বলছি যে ইলেকট্রন যত সহজে ত্যাগ করতে পারবে তার ধাতব ধর্ম তত বেশি। তাইলে এবার আসি অধাতব ধর্ম। এই সবার এটা লেখা হয়েছে? তো অধাতব ধর্ম যদি আমরা দেখতে যাই তাহলে জাস্ট এটার উল্টা। আচ্ছা, অধাতব ধর্ম আগেই না, আগে এই একই পর্যায়ে দেখি কি অবস্থা। এটা তো ছিল একই গ্রুপে। এখন আমরা যদি একই পর্যায়ে ধাতব ধর্মের ক্ষেত্রে একই পর্যায়ে যদি আমি বাম থেকে ডানে যাইতে থাকি তখন কি অবস্থা হয়। ধর আমরা যদি পর্যায়ে দেখি, এবার একই পর্যায়ে যদি দেখি তাহলে হচ্ছে ধর যেমন পর্যায় সারণীতে যদি আমরা তৃতীয় পর্যায়ে দেখি, তৃতীয় পর্যায়ে প্রথমে ছিল হচ্ছে সোডিয়াম, তারপর এই সাইডে হচ্ছে ম্যাগনেসিয়াম, সোডিয়াম ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম ওইদিকে আছে এরা। তো আমি যদি সোডিয়াম আর ম্যাগনেসিয়াম নিয়েই বলি, মানে একটা পর্যায়ে বাম থেকে ডানে যাওয়ার সময়, তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এরকম ছিল। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি বলি 11 1s2 2s2 2p6 3s1। আর ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এরকম ছিল 1s2 2s2 2p6 3s2। আচ্ছা দেখ, এখন কিন্তু আকার বড় হয় নাই, আই মিন শেল বাড়ে নাই, অরো শেল 3টা, ওরো শেল 3টা, কিন্তু ম্যাগনেসিয়ামের আকারটা একটু ছোট হয়ে যাবে সোডিয়ামের তুলনায়। রিজনটা একটু বলতেছি। ধর এই যে সোডিয়াম আঁকতেছি, এখানে সোডিয়াম যদি 3টা শেল ছিল, আর ম্যাগনেসিয়ামেরও এরকম সেম 3টা শেল থাকবে। এটা ধর ম্যাগনেসিয়াম, কিন্তু ম্যাগনেসিয়ামের শেল 3টা সোডিয়ামের তুলনায় একটু বেশি চেপে আসবে, এটার তুলনায় একটু চেপে আসবে। রিজন কি? স্তর সংখ্যা সেম। এখন আমরা জানি নিউক্লিয়াস বাইরের ইলেকট্রনগুলোকে টানে, তাহলে এইখানে 11টা প্রোটন ছিল সোডিয়ামের ক্ষেত্রে, বাইরে ছিল 11টা ইলেকট্রন। 11টা প্রোটন মিলে 11টা ইলেকট্রনকে যে বলে টানে, এখানে 12টা প্রোটন মিলে 12টা ইলেকট্রনকে তার চেয়ে বেশি বলে টানে। বা ওভাবে যদি না চিন্তা করি, এভাবে যদি চিন্তা করি, এইখানে 11টা ইলেকট্রন ছিল আর বাইরের শেলে ছিল একটা ইলেকট্রন। এখানে 11টা ইলেকট্রন ছিল, এটা সোডিয়াম, সরি 11টা প্রোটন ছিল, ভিতরে 11টা প্রোটন, আর বাইরের শেলে ছিল একটা ইলেকট্রন। আর এখানে 12টা প্রোটন ম্যাগনেসিয়াম, বাইরের শেলে হচ্ছে 2টা ইলেকট্রন। তাইলে এই 11টা প্রোটন একটা ইলেকট্রনকে যে বলে টানবে, 12টা প্রোটন 2টা ইলেকট্রনকে তার চেয়ে বেশি বলে টানবে। রিজন হচ্ছে ওই কুলম্বের সূত্র। আমরা তোরা 9-10-এ সরি 8-এ পড়ছিস কিনা জানি না, কুলম্বের সূত্র বলে একটা সূত্র আছে, যেটা হচ্ছে বিদ্যুৎ স্থির তড়িতে যে চার্জের মান যত বাড়ে বলের পরিমাণ, আকর্ষণ বল তত বৃদ্ধি পায়। ওকে, ব্যাপারটা এরকম। তো এইখানে 11টা আর একটা, আর এখানে হচ্ছে 12টা ইন্টু 2টা, মানে চার্জের গুণফল এখানে বেশি, 12 দুগুণা 24, আর এখানে 11 আর 1 11 এরকম। তো চার্জের গুণফল যত বাড়ে আকর্ষণ বল তত বাড়ে। আকর্ষণ বা বিকর্ষণ বল, এই ক্ষেত্রে আকর্ষণ বল, কারণ পজিটিভ নেগেটিভকে টানতেছে। তার মানে এইটা যতখানি টান খাচ্ছে এটা তার চেয়ে বেশি টান খাচ্ছে, বেশি টান খাওয়ার কারণে স্তরগুলা চেপে আসে। কথা কি বোঝা যাচ্ছে? ইলেকট্রনগুলো আরো কাছাকাছি চলে আসে, এটা একটু চেপে আসে। তাইলে এখন যদি সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম, এটা কিন্তু একই পর্যায়ে পরপর এরকম সোডিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর ওই দিকে গ্রুপ 13-তে আছে অ্যালুমিনিয়াম, এরকম চলবে। তো যত আমি বাম থেকে ডান দিকে যাচ্ছি একটা পর্যায়ে, আস্তে আস্তে দেখা যাবে এখানে 3s2 ছিল, তারপরে এখানে ইয়ে আসবে
3p1 চলে আসবে, মানে এইখানে 2টা ইলেকট্রন ছিল, এখানে 3টা ইলেকট্রন আসবে, 4টা ইলেকট্রন আসবে, আস্তে আস্তে একই স্তরের মধ্যে ইলেকট্রন বাড়তে থাকবে, এর ফলে আকার আস্তে আস্তে ছোট হতে থাকবে। এটা নিয়ে আমরা সামনে পড়বো, আবার সেটা পরে আসতেছি। তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে একই পর্যায়ে যত আমি বাম থেকে ডান দিকে যাচ্ছি, পরমাণু আস্তে আস্তে আকার ছোট হয়ে আসতেছে। আর আগের বার একই গ্রুপে যখন উপর থেকে নিচে যাচ্ছিলাম তখন আকার বৃদ্ধি পাচ্ছিল। তাহলে এবার লেখাটা এরকম হবে যে একই পর্যায়ে ঠিক আগেরটার মতো এইটার মতো করে লিখবো। একই পর্যায়ে বাম থেকে ডানে, বাম থেকে ডানে এবার আকার হ্রাস পাবে, আগের বার আকার বৃদ্ধি, আকার হ্রাসের সাথে সাথে নিউক্লিয়াস থেকে সর্ববহিষ্ঠ শেলের দূরত্ব কমে আসে। আচ্ছা, আমি ওই কথাটাকে তোরাই বুঝে নিস, আমি এখানে লিখে দিই জাস্ট, আকার হ্রাসের সাথে ইলেকট্রন ত্যাগ করা, ইলেকট্রন ত্যাগ করা এবার সহজ হবে না কঠিন হবে আকার হ্রাস পাইলে? হ্যাঁ, এটা বাম থেকে ডানে, গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে, পর্যায়ের ক্ষেত্রে বাম থেকে ডানে। আচ্ছা বল, এবার কি ত্যাগ করা সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে, কারণ আরো কাছাকাছি চলে আসতেছে, নিউক্লিয়াস আরো শক্তভাবে ধরে রাখবে একে, সহজে ইলেকট্রনটা ছাড়া যাবে না আগের তুলনায়। ওকে, তো ইলেকট্রন ত্যাগ করা কঠিনতর হয়, বা তুলনামূলক, এভাবে লিখি, ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা প্রবণতা হ্রাস পেতে থাকে এবং ধাতব ধর্ম হ্রাস পায়। ধাতব তোরা এভাবেই এটার মতো করেই লিখতে পারিস, আমি শর্টে বললাম আর। তো সহজ কথায়, একই গ্রুপে যদি আমরা উপর থেকে নিচে নামি আকার বেড়ে যায়, ফলে নিউক্লিয়াস থেকে বাইরে শেলে দূরত্ব বেড়ে যাওয়ার কারণে বাইরে শেলে ইলেকট্রনটা সহজে বেরিয়ে আসতে পারে, নিউক্লিয়াস তাকে অত শক্তভাবে ধরে রাখতে পারে না। আর এখানে উল্টা ব্যাপার, একই পর্যায়ে বাম থেকে যত ডানে যাব আস্তে আস্তে পরমাণুর আকার ছোট হয়ে আসতে থাকে, ফলে বাইরে শেলে ইলেকট্রনটাকে নিউক্লিয়াস আরো শক্তভাবে ধরে রাখে, পরে ওই ইলেকট্রনটা বের হয়ে আসাটা কঠিন হয়ে যায়, অর্থাৎ তার ধাতব ধর্মটা তখন হ্রাস পায়। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাইলে এইটার মধ্যেই আমি অধাতব ধর্মটা বুঝাবো। তো এইটার মধ্যেই অধাতব ধর্ম কোথায় কোথায় চেঞ্জ হবে এবার তোরা নিজেরাই পারবি, সমস্যা নাই। আগে অধাতব ধর্ম, অধাতু কাকে বলবো? আগের বার বলছি ধাতু, ধাতু কি ছিল ওই ধাতু সংজ্ঞার মধ্যেই ওভাবেই লিখে নিবি, মানে ধাতু সংজ্ঞার মতো করেই লিখে ফেলবি যে অধাতু ছিল হচ্ছে, ধাতু ছিল হচ্ছে যারা সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে। তাহলে অধাতু কারা হবে? যারা সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে। যেমন ধর ফ্লোরিন, ওই যে আমি দেখাইলাম যে F- হইতে পারে, ওরকম ক্লোরিন Cl একটা ইলেকট্রন নিয়ে Cl- হইতে পারে। তাহলে আগে পুরাতন সংজ্ঞা ছিল যে যারা চকচকে না, আঘাত করলে শব্দ হয় না, এরকম ব্যাপার স্যাপার ছিল, এবং তাপ আর বিদ্যুৎ পরিবাহী না, এরকম যেগুলা ছিল। তো এরকম মৌলগুলাকে বা পদার্থগুলাকে আমরা অধাতু বলতাম। কিন্তু আধুনিক সংজ্ঞাটা চেঞ্জ হয়ে এখন এরকম যে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করতে পারবে এইরকম মৌলগুলাকে বা পরমাণুগুলাকে আমরা অধাতু বলবো, এবং তারা ঋণাত্মক আয়নে পরিণত হতে পারবে। তো যে পরমাণু যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে তার অধাতব ধর্ম তত বেশি। তো এইবার আসি, তাহলে অধাতব ধর্মটা কিভাবে চেঞ্জ হবে? একই গ্রুপে উপর থেকে নিচে পরমাণুর আকার বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াস থেকে পরমাণুর বহিস্থ শেলের দূরত্ব বাড়ে। এইবার ইলেকট্রন যদি আমরা যেমন গ্রুপ 17 কথা চিন্তা করি, গ্রুপ 17 প্রথম হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিনে
দুইটা শেল, হ্যাঁ দুইটা শেল। তারপর যদি ক্লোরিন, এর হচ্ছে বাইরে তিনটা শেল। ফ্লোরিনের বাইরে হচ্ছে এই 7টা ইলেকট্রন, ক্লোরিনের বাইরেও 7টা ইলেকট্রন। এখন এরা সবাই একটা করে ইলেকট্রন নিবে। তো এখন আমার কথা হচ্ছে যে একটা করে যে নতুন ইলেকট্রন আসবে সেই ইলেকট্রনটাকে ধরে রাখবে কে? একটা করে যে নতুন ইলেকট্রন আসবে সেই ইলেকট্রনটাকে ধরে রাখবে কে আগে এটা বল। নিউক্লিয়াস ধরে রাখবে, তাই না? আচ্ছা, তাইলে এবার কি মনে হয় যে সহজে ইলেকট্রনকে ধরে রাখতে পারবে বা ইলেকট্রনকে টানার প্রবণতাটা কার বেশি হবে, ওর নাকি ওর? যেটা ছোট, তাই না? যেটা ছোট নিউক্লিয়াস থেকে যে ওই বাইরের শেলে ইলেকট্রন দূরত্ব যত কম থাকবে, তার মানে আকার যত ছোট হবে সে নতুন আসা ইলেকট্রনটাকে আরো শক্তভাবে ধরে রাখতে পারবে বা তার ইলেকট্রনটা সে আরো ইজিলি নিয়ে আসতে পারবে তার ভিতরে। তার মানে আকার যত ছোট হবে তার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তত বাড়বে। তাইলে আমরা একই গ্রুপে উপর থেকে নিচে নামলে পরমাণুর আকার বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াস থেকে বহিস্থ শেলের দূরত্ব বাড়ে, ফলে এটা লিখবি নতুন ইলেকট্রনের প্রতি, নতুন ইলেকট্রনের প্রতি মানে নতুন যে ইলেকট্রন আসতেছে, হ্যাঁ নতুন, আচ্ছা এটা লিখতে পারিস নতুন আগত, নতুন আগত ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে? নিউক্লিয়াসের আকর্ষণ হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? আকর্ষণ হ্রাস পায়, হ্রাস পায়। ওয়ালাইকুম আসসালাম। অর্থাৎ অধাতব ধর্ম হ্রাস পাচ্ছে কারণ ইলেকট্রন গ্রহণ প্রবণতাটা কমে যাচ্ছে, অর্থাৎ অধাতব ধর্ম হ্রাস পায়। অধাতব ধর্ম হ্রাস পায়। তাইলে একইভাবে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার হ্রাসের সাথে সাথে ইলেকট্রন গ্রহণ প্রবণতা তাইলে বৃদ্ধি পাবে। এইখানে বৃদ্ধি পেতে থাকে, এইখানে হবে বৃদ্ধি, আর এখানে হবে অধাতব ধর্ম এবং অধাতব ধর্ম বৃদ্ধি পায়। আচ্ছা, ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, এটা হচ্ছে অধাতব। তাহলে এবার একই পর্যায়ে বাম থেকে যত ডানে যাব তখন আকার হ্রাসের সাথে সাথে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়তে থাকবে কারণ নিউক্লিয়াস সহজে ইলেকট্রনটাকে ধরে রাখতে পারবে, ফলে অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। ওকে, সবাই একটু বুঝছিস তাইলে? আচ্ছা, ছোট্ট একটা জিনিস বলে শেষ করতেছি আজকের পড়া, সেটা হচ্ছে কিছু কিছু মৌল আছে যেগুলা কখনো ধাতুর মতো আচরণ করে আবার কখনো অধাতুর মতো আচরণ করে। আই মিন তাপমাত্রা চেঞ্জ হইলে এরা এরকম ইয়া করে, আই মিন কখনো সেই ইলেকট্রন গ্রহণ করে আবার কখনো ইলেকট্রন ত্যাগও করতে পারে। তো এইরকম ধাতুগুলাকে আমরা অপধাতু বলি বা উপধাতু বলি বা অর্ধধাতু বলি, এরকম তিনটা নাম আছে। তো বা এই ইয়াতে যদি এই সেমিকন্ডাক্টরও বলা হয় এগুলাকে। আচ্ছা, তো এইসব যে ধাতুগুলা, এই ধাতুগুলা কয়েকটা উদাহরণ এখানে দেওয়া আছে। ধর সিলিকন দেওয়া আছে, এরকম সিলিকন, জার্মেনিয়াম, এরা অর্ধধাতু হিসেবে কাজ করতে পারে। তো কখনো এরা ইলেকট্রন গ্রহণ করে কখনো ইলেকট্রন ত্যাগ করে,
এবং তাপমাত্রা চেঞ্জের সাথে সাথে এদের ধাতব ধর্ম হ্রাস বৃদ্ধি হইতে থাকে। কখনো বেশি মানে উচ্চ তাপমাত্রায় এরা ধাতুর মতো আচরণ করে, নিম্ন তাপমাত্রায় অধাতুর মতো আচরণ করে। এরকম একটা ব্যাপার। তো এগুলাকে আমরা অর্ধধাতু বলি। তো এই সংজ্ঞাটা পড়িস। আর এই তো আজকে এই পর্যন্ত থাকুক। পরের দিন আমরা বাকি যে পর্যায়বৃত্ত ধর্মগুলো আছে ওগুলা নিয়ে আলোচনা করব। তো আল্লাহ হাফেজ আজকের মতো। আর এই সাদিয়া, তোর কি খবর? কেমন আছিস সাদিয়া আঞ্জুম? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।